নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। সালটা সম্ভবত 1870। লন্ডন থেকে মুম্বাইয়ে প্রথম টেলিগ্রাম এলো। দুটি বেসরকারি সংস্থার কর্ণধারের বার্তালাপ। তার আগে সাগরের তলা দিয়ে টেলিগ্রাফের লাইন পাতা হয়ে গিয়েছে। তখন রানী ভিক্টোরিয়াকে চিঠিতে অভিনন্দন জানান তখনকার বড় লাট। চিঠির ভাষাটা অনেকটা এরকম: মহারানী, এবার আপনি আপনার প্রজাদের টেলিগ্রামে বার্তা দিতে পারবেন। রানী ভিক্টোরিয়া বড়লাটকে পাল্টা অভিনন্দন জানালেন বটে, কিন্তু প্রশ্নও করলেন তিনি কি বার্তা দেবেন। রানী হয়তো ভেবেছিলেন অদৃশ্য জনতার উদ্দেশ্যে তিনি কী বা বলবেন আর প্রজারা কী বা শুনবেন। 150 বছর পর মহারানীর সেই সংশয় আর নেই। রাজতন্ত্র নেই, রানীর দেশেও এখন দেশ চলে গণতন্ত্রে। আর গণতন্ত্রে নেতা নেত্রীরাই বার্তা দেন, সে যেভাবেই হোক না কেন। আজ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার তৃণমূল কংগ্রেস নেত্রী 21শে জুলাইয়ের বার্তা দিলেন ভার্চুয়াল মাধ্যমে। তবে ব্রিটেনের কিংবদন্তি রানীর মতো সংশয় তার নেই, কারণ করোনা পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে দীর্ঘদিন ধরেই তিনি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক ইত্যাদি ভিডিও কনফারেন্স করছেন। কিন্তু এত বড় আকারে এত বিশাল সংখ্যক মানুষকে তিনি এক লপ্তে সম্বোধন করতে পারবেন সেটা হয়তো তিনি ভাবেননি। কিন্তু সেই ফ্যাক্টরটা তাকে বিন্দুমাত্র অভিভূত করেছে বলে মনে হলো না, এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বক্তৃতা দিলেন। 2021-এর জয়ের আগাম ঘোষণা করে দিলেন তিনি। তৃণমূল কর্মীদের দিক নির্দেশের পাশাপাশি রাজ্যবাসীকে সতর্কও করলেন। এক কথায় 21-এর ভার্চুয়াল মঞ্চে দলনেত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মিলেমিশে এক হয়ে গেলেন। তাই বছরে একটা সমাবেশ 21শে জুলাই ধর্মতলায় বিরাট আকারে আমরা প্রতি বছর করে আসছি। আগামী বছর হয়তো সবচেয়ে বড় সভা হবে ঐতিহাসিকভাবে, কারণ 21শে মের ঐতিহাসিক রেজাল্টের পর যে ঐতিহাসিক সভা আমরা করব আগামী 21শে মে, এই রোগকে দূরে ঠেলে দিয়ে, চক্রান্তকে দূরে ঠেলে দিয়ে, তার জন্য আগামী 21শে মের সভা আজকে এখান থেকে ঘোষণা করছি, যেটা সর্ববৃহৎ সভা হবে। 21শে মে বদলা নিয়ে বিজেপিকে তার জামানত বাজেয়াপ্ত করে বাংলা যে বহিরাগতরা চালায় না, বাংলাই চালাবে, এই জিনিস আপনাদের প্রমাণ করতে হবে। জনগণ সাবধান, আপনাদের করছি আহ্বান। বিজেপির সাথে আছে অনেক টাকা এবং গান, জনগণের গান নয়। কিন্তু মনে রাখবেন, কোনোদিন যদি ভুল করে ওদের বিশ্বাস করেন, এত ঠকবেন যে জীবনও যাবে, জীবিকাও যাবে, কিচ্ছু বলে থাকবে না, সর্বস্ব সর্বনাশ হয়ে যাবে। এই 21 অমর শহীদ যে 21শে প্রতিষ্ঠা করেছিল, সেই 21 পথ দেখাবে ভারতবর্ষকে, শুধুমাত্র বাংলাকে নয়। এই বাংলা ভারতবর্ষকে নতুন করে পথ দেখাবে। বামেদের যদি ব্রিগেড থাকে মমতার কাছে, সেটা 21শে জুলাই। কংগ্রেস নয়, তৃণমূল নয়, শুধু মমতা। একদিকে বামেরা, অন্যদিকে শুধুই মমতা। বাংলার বাম বিরোধী রাজনীতির এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন এই 21শে জুলাই। মমতার একার মাইলস্টোন। 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানে গিয়ে পুলিশের গুলিতে মারা যান 13 জন যুব কংগ্রেস কর্মী। নেতৃত্বে ছিলেন খোদ মমতা। আমি নিজে সেই রক্তাক্ত বিকেলবেলার সাক্ষী। তখন একটি ইংরেজি দৈনিকে কাজ করতাম আমি। তারপর সেই 21শে জুলাইয়ের শহীদ স্মরণকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে বহু পথ পরিবর্তন দেখেছি। ধর্মতলায় কংগ্রেসের প্রতিবাদ দেখেছি, তৃণমূল ভেঙে তৃণমূল এলো, 21শে জুলাই তাদের হয়ে গেল। কারণ একটাই, মমতা। সেই তৃণমূল 2 দশক বিরোধী হিসেবে লড়াই করল। 21শে জুলাই হয়ে গেল তাদের যুদ্ধ ঘোষণার দিন। বাজপেয়ীর আমলে বিজেপির সঙ্গে জোট, পরে একলা চলো, তারপরে কংগ্রেসের সঙ্গে জোট, তারপর ক্ষমতায় আসা, আবার একলা চলো, তারপর
আবার এখন বিজেপির বিরুদ্ধে যুদ্ধ। 21শে জুলাইয়ে তৃণমূলের ভূমিকা বারবার বদলে গেছে, জোট সঙ্গী বদলেছে, আশেপাশের মুখগুলিও বদলে গেছে অনেকে। এবার 21শে জুলাইও বদলে গেল ভার্চুয়াল সভায়। কিন্তু একটা ফ্যাক্টর কনস্ট্যান্ট, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আর তিনি আছেন বলেই বোধহয় 21শে জুলাইটা বদলাতে গিয়েও বদলালো না বা বদলায় না। প্রতি বছর তার দিকেই তাকিয়ে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা। এবার সেই 21শে জুলাই সেটা কিন্তু ব্যতিক্রম হলো না। বিজেপিকে কোন লাইনে পাল্টা আক্রমণ করতে হবে, কোন ইস্যু ভুলতে দেওয়া যাবে না, কোন ঘোষণার ইতিবাচক প্রচার করতে হবে, আর কোথায় কোথায় আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে, তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন, কখনো সরাসরি, কখনো ইঙ্গিতে। আজকে ভুলে গেলে চলবে না। ভাববেন না কোভিড চলছে বলে এনআরসিটা ভুলে যাব, ভাববেন না কোভিড চলছে বলে এনপিআরটা ভুলে যাব। আমি আজকে আপনাদের বলে যাই, সারা জীবন ফ্রিতে রেশন পাবেন, ফ্রিতে স্বাস্থ্য পাবেন, ফ্রিতে পড়াশোনার সুযোগ পাবেন, ফ্রিতে নিজের মর্যাদা পাবেন, আত্মসম্মান নিয়ে বাংলা বাঁচবে। ইনকাম করব আমি অন্য জায়গা থেকে, কিন্তু বাটোয়ারা করে দেবো আমি গরিবের স্বার্থে। রেশন কেন মানুষ পাচ্ছে না, পাশে দাঁড়িয়ে সাহায্য করুন। কেউ না পেলে ভিডিওর সাথে কথা বলুন। একটা লোক যদি দুষ্টুমি করে তার জন্য যেন অন্য কারো বদনাম না হয়। আমি চাই মানুষ সাহায্য পাক, আপনারা এই কাজটা করুন। মানুষকে বিনা পয়সায় ঘর দিন, মানুষকে বিনা পয়সায় সাহায্য করুন, মানুষকে বিনা পয়সায় একটু হাসপাতালে পৌঁছে দিন, দরকার হলে নিজে পৌঁছে দিন। সেই মানুষটা চিরকাল আপনাকে মনে রাখবে। মনে রাখবেন, যদি কোনো বাচ্চার কোনো অসুবিধা হয় আপনারা দেখে দিন। আপনার এলাকায় সবাই যাতে ভালো থাকে, আপনি একজন ভালো কর্মী তৈরি হন। 34 বছরের বাম শাসন যদি উৎখাত করা যায়, বিজেপিতে তবে একটা তুচ্ছ দল। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ভোকাল টনিক দিলেন মমতা। বুঝিয়ে দিয়েছেন বিজেপি নেতাদের বিরুদ্ধে আক্রমণের লাইনটা হবে বহিরাগত ইস্যুতে। মমতার রাজনৈতিক শত্রু বিজেপি কিন্তু বাংলাটা নিয়ে বেশ সিরিয়াস। আর বিজেপি নেতারা আবার নীতিগতভাবে কিন্তু বাংলা বলেন না, বলেন পশ্চিম বাংলা বা পশ্চিমবঙ্গ। আর রাজ্যের নাম বদলেও তাদের বেজায় আপত্তি। তারা দাবি করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আন্দোলনের কারণেই বাংলার পুরোটা পূর্ব পাকিস্তান হয়নি। পশ্চিমবঙ্গ নামটা বদলে দিলে সেই আন্দোলনকেই অস্বীকার করা হবে। মোদ্দা কথা হলো, রাজ্যের হোক বা বাইরের, বাংলা নিয়ে বিজেপির বিশেষ বিশেষ আগ্রহ রয়েছে। জনসংখ্যা ও আসন সংখ্যার ভিত্তিতে বাংলা বড় রাজ্য, পূর্ব ভারতে বর্ধিষ্ণু রাজ্য, চিন্তাশীলদের রাজ্য। তৃণমূল অভিযোগ করে রাজ্যে বিজেপির সবচেয়ে বড় নেতা রাজ্যপাল। সেই জগদীপ ধনখড় হঠাৎ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সৌজন্য সাক্ষাৎ বলা হয়েছিল, কিন্তু রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়েছেন আলোচনা হয়েছে করোনা, আইন শৃঙ্খলা এবং আমপান ত্রাণে দুর্নীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের যে কোনো অংশের এই জাতীয় সমস্যার বিষয়ে শুনতেই পারেন। আর প্রোটোকল অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই রাজ্যপালের যোগাযোগ রক্ষা করার কথা। কিন্তু যে ইস্যুগুলি রাজ্যপাল উল্লেখ করেছেন সেগুলো যতটা প্রশাসনিক, ঠিক ততটাই কিন্তু রাজনৈতিক। তার উপর রাজ্যপালের সঙ্গে বৈঠক করার পরেই বাংলার কয়েকজন সাংসদের সঙ্গে কথা বলেন অমিত শাহ। রাজ্যসভার এক বাঙালি সাংসদও সেই আলোচনায় ছিলেন। 23শে জুলাই উত্তরবঙ্গের সব বিজেপি সাংসদকে দিল্লিতে তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নির্দিষ্ট কিছু তথ্য নিয়ে তাদের দিল্লিতে যেতে বলা হয়েছে। আর অমিত শাহকে যারা চেনেন তারা জানেন তথ্যের বিষয়ে তিনি কতটা খুঁতখুঁতে। অমিত শাহের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ, সাংসদদের সঙ্গে আলোচনা সব বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু সবগুলোকে যদি পরপর সাজাই তাহলে একটা প্যাটার্ন পাওয়া যায়। আর তার মধ্যে যদি কয়েক মাস আগের ভার্চুয়াল ভাষণে অমিত শাহের মন্তব্য কারুর মনে থাকে, তাহলে স্পষ্ট হয়ে যাবে বাংলা দখলের ব্যাপারে বিজেপি কতটা সিরিয়াস। আর গেরুয়া পার্টি যে গুছিয়ে খেলতে নামার চেষ্টা করছে সেটা বোঝেন মুখ্যমন্ত্রীও। বাংলার সরকারকে ভেঙে দেওয়ার চক্রান্ত, বাংলার মানুষের কোমর ভেঙে দেওয়ার চক্রান্ত, আমি বরদাস্ত করব না, করব না, করব না, পরিষ্কারভাবে বলে দিচ্ছি। এর বদলা আমরা বদলা দিয়ে নেব না,
এর বদলা আমরা মানবিকতাকে জয় করে নেব। বহিরাগতরা বাংলা চালাবে না, বাংলা বাংলার লোকেরা চালাবে। এত দুর্বল ভাবার কারণ নেই তৃণমূল কংগ্রেসকে। সকাল থেকে উঠেই জিহবা লকলক করছে। কয়েকটা সিট পেয়ে 2019-এ কয়েকটা সিট পেয়ে যেন সারা পৃথিবী জয় করে নিয়েছে। একটা দিল্লির সরকার চক্রান্তের জোরদার। প্রতিদিন কমপ্লেন পাঠানো হচ্ছে বাংলায় নাকি আইন শৃঙ্খলা নেই। আমরা বলি বাংলায় যদি আইন শৃঙ্খলা না থাকে তো কোথায় আছে? কয়েকদিন আগে এত বড় সাহস দিল্লির একজন তাবেদার বা সুবেদার আমাকে ফোনে বলছে ভিসিদের শোকজ করব, পুলিশকে অ্যাকশন নিতে না দিয়ে গাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। রাস্তায় বসে পড়ছে, যেন নিজের রাস্তা, যেন তৈরি করে দিয়েছে দিল্লি থেকে রাস্তাগুলো। কেন মারা গেলেন বিজেপির এমএলএ ভদ্রলোক? আমি দুঃখিত তার জন্য, কিন্তু আমরা তদন্ত করে বের করবই। আমরা ধর্মতলার সেই সার্কাসটা দেখতে পেলাম। এবারে ওনার দুঃখ, এবারে যাদের ডিম ভাত খাওয়াতে পারলেন না আগামী বছর আশ্বাসন দিচ্ছেন, কিন্তু আমি বলে দিচ্ছি উনি আগামী বছর মুখ্যমন্ত্রী হিসাবে এই ভাষণ দিতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এই মিটিং করতে হবে। অনুমতি আমরাই দেবো, আটকাবো না, কোর্টে যেতে হবে না। আমি বলে দিচ্ছি সেই 21 জুলাই 21 জন লোক ওনার ভাষণ শোনার জন্য পাবেন না, ওনাকে স্ট্রিট কর্নার করতে হবে সেদিন। বিধানসভা ভোট আর এক বছরও দূরে নয়। রাজনৈতিক তৎপরতা দেখে এই কথা বেশ বোঝা যাচ্ছে, কিন্তু সেখানে পৌঁছতে হলে মাঝে 9টা মাস পেরোতে হবে এবং সবচেয়ে বড় কথা করোনার চ্যালেঞ্জটা জিততে হবে। সেটা সহজ নয়। জাতি ধর্ম নির্বিশেষে এই রাজ্যের সব মানুষের কাছে দুশ্চিন্তার বিষয় হচ্ছে করোনা। বিশেষ করে রাজ্য সরকার যে সপ্তাহে 2 দিন লকডাউন ঘোষণা করেছে তাতে নতুন করে সকলেরই উদ্বেগ বেড়েছে। তবে কি করোনা তলায় তলায় অনেক গভীরে ছড়িয়ে পড়েছে? তবে কি সংক্রমণ হু হু করে বাড়ছে? তবে কি পরিস্থিতি রীতিমতো গুরুতর? এসব প্রশ্ন সকলের মনেই ঘুরে ফিরে আসছে। প্রশাসনিক প্রধান হিসেবে এই ভয় দূর করার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। 21শে জুলাইয়ের সভায় করোনা নিয়ে বড়া ভয় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেনে কত মানুষ আসে, প্লেনে কত মানুষ আসে, এপার বাংলা এখানকার বর্ডার থেকে অন্য বর্ডার থেকে কত লোক যাতায়াত করে। তো ন্যাচারালি শুধু কি মানুষ আসে, সাথে রোগও আসে। কোভিড একটু বেড়েছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা টেস্টটা বেশি করছি এখন। মনে রাখবেন, কোভিড ভালো করতে পারে, অন্তত কিছুটা নিশ্চিন্ত করতে পারে। টেস্টিং, ট্রেকিং এবং ট্রেসিংটা করতে হবে। যদি আমরা এটা ভালো করে করতে পারি, আগামী দিন নিশ্চয়ই ওষুধ বেরোবে আমাদের ধারণা, এবং অলরেডি ট্রায়াল চলছে। আমরা মনে করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি আমি 1000 টেস্ট করি, আমার 10টা হতে পারে, 1000-এ 10টা। কিন্তু আমি যদি সেখানে 1 লক্ষ করি, তাহলে আমার সেখানে কটা বাড়বে? ইতিহাস একদিন সুবিচার করবে। 2014 সালে প্রধানমন্ত্রীত্বের শেষ প্রেস মিটে বলেছিলেন মনমোহন সিং। এটা সত্যি, মনমোহন জামানায় দুর্নীতির অভিযোগ আকাশ ছুঁয়েছিল। জোট রাজনীতির বাধ্যবাধকতার কথা তিনি সেটাও স্বীকার করতেন এবং মাঝে মাঝে আক্ষেপও করেছেন। কিন্তু তার ব্যক্তিগত সততা প্রশ্নাতীত। অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী হিসেবে বর্তমান ভারতের রূপকার মনমোহন সিং, এবং প্রধানমন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ রয়েছে। কিন্তু কংগ্রেস জামানার দুর্নীতি ও তা নিয়ে বিরোধীদের প্রচার সব কিছু ঢেকে দিয়েছিল। অবশেষে ছাইয়ের গাদা ঠেলে বেরোলো হারানো রতন। মনমোহন জামানার কাজকে স্বীকৃতি দিল রাষ্ট্রসংঘ। ওই সময়কালেই দারিদ্র দূরীকরণে জগৎসভায় শ্রেষ্ঠ আসন পেল ভারত। গরিবি হটাওয়ের ডাক দিয়ে নির্বাচনী সাফল্য পেয়েছিলেন ইন্দিরা গান্ধী। তারপর থেকে এমন কোনো রাজনৈতিক দল নেই যাদের ইশতেহারে গরিবের উল্লেখ থাকে না। এটাও সত্যি, ইন্দিরা জমানার পর যতগুলি সরকার গঠন হয়েছে সকলে নিজের মতো করে গরিবি হটানোর কর্মসূচি নিয়েছেন। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী গরিবি হটাওয়ে সফলতম সম্ভবত মনমোহন সিং। 2005 থেকে 2015 সাল পর্যন্ত 10 বছরে 27 কোটি 30 লক্ষ মানুষকে দারিদ্র্যের অন্ধকার থেকে টেনে তুলেছে ভারত। এই পরিসংখ্যান ওই সময়কালে বিশ্বের সর্বোচ্চ। দারিদ্র্য দূরীকরণ শুধুমাত্র জনকল্যাণ নয়, গরিবের কল্যাণ দেশের অর্থনীতির ওপরও আশীর্বাদ। ক্রয় ক্ষমতা বাড়লে ক্রেতা বাড়ে,
পণ্য বিক্রি হয়, কর্মসংস্থান হয়। বিশ্বের সব সরকারই তাই সমাজের নিচু স্তরের ক্রয় ক্ষমতা বাড়ানোর ওপর জোর দেয়। কে কেমন কাজ করছে তা মাপার উপায়ও রয়েছে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি ও অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ওপিএইচআই এর যৌথ উদ্যোগ বিশ্বের ৭৫টি দেশের বহুমাত্রিক দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির ওপর সমীক্ষা চালায় ইউএনডিপি এবং ওপিএইচআই। স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাপনের মান, কাজের সুযোগ ও মান, হিংসা ও হুমকি, ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ বাসভূমি, এই কয়েকটি মাপকাঠিতে সমীক্ষা হয়েছে। রিপোর্ট বলছে, সব মাপকাঠি পূরণ করে 10 বছরে সবচেয়ে বেশি গরিবকে নিম্ন মধ্যবিত্তের তালিকায় তুলতে সক্ষম হয়েছিল ভারতী। আর সেই 10 বছরের বেশিরভাগ সময় জুড়ে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংই। কি করেছিলেন তিনি? মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা 100 দিনের কাজ চালু করে মনমোহন সরকার। গ্রামীণ ভারতে বছরে 100 দিন গরিব মানুষকে কাজের সুযোগ তৈরি করে দিতেই এই প্রকল্প। অর্থনীতিবিদদের একাংশ বলেন, 100 দিনের কাজের ফলে গ্রামীণ ভারতে গরিবের ক্রয় ক্ষমতা বেড়েছে। বামেরা দাবি করে, ইউপিএ আমলে তাদের চাপেই 100 দিনের কাজ চালু করতে বাধ্য হয়েছিল মনমোহন সরকার। কংগ্রেস দাবি করে, দারিদ্র্য দূরীকরণে তারাই সবচেয়ে বেশি কাজ করেছে। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, ওই সময় সত্যিই কাজ হয়েছে, কিন্তু বর্তমানে বাস্তবতা আলাদা। করোনার দাপটে প্রায় 1.5 দশক পিছিয়ে গেছে মানব সভ্যতা। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ কাজ হারিয়েছেন, 130 কোটি মানুষ আবার ডুবে গিয়েছেন চরম দারিদ্র্যে। করোনা এখনো বিদায় নেয়নি, ক্ষয়ক্ষতির আরও হিসেব কষা বাকি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।